অবস্থা অনেক শক্তিশালী, কিন্তু আপনারা যদি, এটি আপনার প্রতিষ্ঠান, ওখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি যদি চান 100% সম্ভব না, বাট অনেক সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। চেষ্টা করে দেখুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পারবেন। আপনারা পারবেন বলেই কিন্তু আপনাদের কাছে এই প্রত্যাশাটা করছি। সরকার একা কিছু পারবে না। সরকারকে যদি আপনারা সহযোগিতা আপনারা করেন, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। দেখুন, আজকে ছুটির দিন, আমারও ইচ্ছা করে যে স্বাভাবিক আমার পরিবারের সাথে একটু সময় দিই। গতকাল শুক্রবার ছিল, গতকালকে রাত্রি 12:30 আমি বাসায় ফিরেছি বিভিন্ন কর্মসূচি সেরে। আজকেও আপনাদের এখানে এসেছে, আজকেও আমার বাসায় ফিরতে পেতে ওরকমই হবে যতটুকু যেগুলো প্রোগ্রাম আছে। ফলে আজকেও ছুটির দিনেও আমি আমার পরিবারের সাথে থাকতে পারিনি। একই অবস্থা আপনাদের। কিন্তু যে কথাটি আমি বলতে চাচ্ছি, দেশটি তো আমাদের সবার, দেশটি আমাদের সবার। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটু একটু করে, আমি বলছি না যে আপনারা সবাই একজনই সব করে ফেলবেন, কিন্তু সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে। কেন হবে না? অবশ্যই হতে হবে। অন্য দেশের মানুষ যদি পারে, আমরাও পারবো। আমি সংক্ষিপ্ত একটি ঘটনা বলে, এই ঘটনাটি 2 দিন আগের ঘটনা, সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ সময় চলে যাচ্ছে, আপনাদেরও কাজ আছে, যেতে হবে। ঘটনাটি হচ্ছে, আপনাদের একটি নামের সাথে মনে হয় আপনারা সবাই না হলেও বেশ কিছু মানুষ পরিচিত আছেন। ফাতেমা নামে একটি নাম। এই মেয়েটি আমার আম্মার সাথে জেলেও ছিলেন। যেহেতু আম্মা অসুস্থ ছিলেন, ও অনেক বছর ধরে আছে, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে সে। তো এখন 2 দিন আগে তার এক আত্মীয়, ওর বাড়ি বরিশালের দিকে, তো 2 দিন আগে তার এক আত্মীয়, আমরা এখানে প্রসূতি মায়ের কথা বলেছি, তার এক আত্মীয় তার এরকম কমপ্লিকেশন দেখা দেবার পরে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার সাথে বরিশাল হাসপাতালে নেওয়া হলো। বরিশাল হাসপাতালে নেওয়ার সাথে সাথে তারা বললো বিভিন্ন রকম কমপ্লিকেশন, ওখানে ইনকিউবেটর বলতে আপনি পাঠিয়েছেন না একমিশন, তো নেই, তাকে সাথে সাথে ঢাকায় রেফার করা হচ্ছে। কিন্তু আমি যতটুকু শুনছি, আমি তো ডাক্তার না, বাট আমি যতটুকু বাসায় যাওয়ার পরে আমার স্ত্রীর কাছে শুনলাম যে সামান্য বেসিক জিনিসটা ওখানে দেওয়া সম্ভব হয়নি বা দিচ্ছে না, ঢাকায় সাথে সাথে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ফাতেমা স্বাভাবিকভাবে আমার ওয়াইফকে বলেছে, উনিও 2-1 জনের সাথে কথা বলেছেন, সেই জন্য ফাতেমা সেই আত্মীয় খুব স্বাভাবিকভাবে বেটার চিকিৎসা পেয়ে গিয়েছে। কিন্তু প্রশ্নটি সেটা হচ্ছে, সবাই তো ফাতেমা না, বা সবাই ফাতেমার আত্মীয় না। ফাতেমার আত্মীয় হয়তো, সে যেহেতু ফাতেমা ছিল সেই জন্য আমার স্ত্রী ঘটনাটি জানতে পেরেছে, স্বাভাবিকভাবে উনি টেক কেয়ার করেছেন। তার আত্মীয়টা, বাচ্চাটা হয়েছে বাট অসুস্থ, তারপরেও মোটামুটি ভাবে ম্যানেজ করা গিয়েছে, ঢাকায় আর আনতে হয়নি খুব সম্ভবত, যতটুকু আমি জানি। আর সামহাও মিনিস্টার সাহেবও জানার পরে উনিও কিছুটা ইন্টারফেয়ার করেছেন, ফলে এখান থেকে সাথে সাথে একটা মেশিন বোধহয় ছিল না, মেশিনটা বোধহয় পাঠানো হয়েছে। ফলে ওর আত্মীয়র বদলতে অনেকগুলো শিশু এখন সেই সুবিধাটা পাবে, অনেকগুলো শিশু সেই কষ্ট থেকে বা সেই সমস্যা থেকে, সেই বিপদ থেকে বেঁচে যাবে। কিন্তু যেই কথাটা আমি বলতে চাইছি, ওখানে যারা দায়িত্বরত ছিলেন তারা যদি আরো একটু যত্নশীল হতেন, তারা যদি আরো একটু কেয়ারফুল হতেন, তাহলে হয়তো অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত। সব না হলে অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই দেশের একজন নাগরিক হিসাবে আমাদেরকে সাহায্য করুন, সরকারকে সাহায্য করুন, যেন আমরা কাউকে ফাতেমার আত্মীয় হওয়ার প্রয়োজন হবে না। যে কোনো মানুষ যাতে মিনিমাম হলেও চিকিৎসা সুবিধা দিতে পারেন। আর আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আছে, আপনারা এখানে উল্লেখ করেছেন, সেই সমস্যাগুলো একবারে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না, এটি আপনারাও বুঝতে পারেন। তবে প্রথম যেই সমস্যাটির আপনারা কথা বলেছেন, নিরাপত্তা আপনাদের একটি বিষয়, যেটাতে প্রথমেই আপনারা হাততালি দিয়েছেন, আমি জিজ্ঞেস করলাম যে ওটাতে আপনারা হাততালি দেন, খুব সম্ভবত 3 নম্বর পয়েন্ট ছিল বোধহয় ওটা। এই 3 নম্বর পয়েন্টটি, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, ওনার সাথে আমি আজ না হয় কালকেই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, প্রতিমন্ত্রীকে নিয়ে এবং সেক্রেটারি সাহেবকে নিয়ে ইমিডিয়েটলি আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে বিষয়টি আলাপ করব। কারণ স্বভাবতই
আমি যদি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি, অন্য কোনো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। বাকি সমস্যাগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে, একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে, সেটি গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম। জি, ট্রেলার ড্রাইভার, সেটাতেও আমি আসছিলাম। দেখুন, ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম তাহলে হয়তো মধ্যপ্রাচ্য যে সমস্যাটা, এটাকে হয়তো ম্যানেজ করে ফেলা যেত শুরু হবার আগে, তাহলে দেশের মধ্যে অনেক সমস্যা হতো না। তেলের যেই কিছু কিছু ক্ষেত্রে বিভিন্নভাবে কিছু অসুবিধা হচ্ছে, যেটি আপনারা বলেছেন, অবশ্যই ইট ইজ নিডেড। একটু সময় দিন আমাদেরকে। আমরা যেহেতু পিছন তো যেতে পারবো না, সামনে পিছনে যেই সমস্যাটা তৈরি হয়েছে এটার জন্য আরো সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে অতিরিক্ত অনেক বেশি দাম দিয়ে দেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে সবকিছু রাখতে পারে, আমাদের যেরকম ভর্তুকির পরিমাণ বাড়াতে হয়েছে জ্বালানিতে, একইভাবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $2 বিলিয়নেরও বেশি ডলার দিয়ে আমাদেরকে ইমিডিয়েট তেল ক্রয় করতে হয়েছে। তার ফলে সরকারের বা জনগণের অনেকগুলো অর্থ খরচ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, ড্রাইভারই হোক অথবা গাড়ির তেলের ব্যবস্থাটি হোক, আমরা করার চেষ্টা করব। একটু সময় দিতে হবে আমাদেরকে, একটু সময় লাগবে, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বাকিগুলো ধীরে ধীরে আমরা করব। তবে নিরাপত্তার বিষয়টি আমরা ইনশাল্লাহ ইমিডিয়েটলি দেখব। সকল চিকিৎসকবৃন্দ, বক্তব্য শেষ করার আগে দিয়ে আবারও আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়ে যাচ্ছি। সরকারকে দয়া করে, সরকারকে বাদ দেন, আপনি মানুষকে সহায়তা করুন, মানুষকে সহযোগিতা করুন, মানুষকে হেল্প করুন। কারণ সে আপনারই কেউ না কেউ, সে আপনারই একজন, সে আপনার এই সমাজের একজন সদস্য, সে আপনার এই দেশের একজন নাগরিক। আসুন, আমরা যেহেতু এখানে আমরা যারা উপস্থিত আছি, এই ঘরে যে কজন মানুষ আমরা উপস্থিত আছে, আমরা কোনো না কোনোভাবে কিন্তু প্রিভিলেজড, কেউ কম কেউ বেশি, কিন্তু প্রত্যেকে প্রিভিলেজ, কেউ না বলতে পারবেন না, কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকে কিন্তু প্রিভিলেজড। বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ নাগরিক কিন্তু নট প্রিভিলেজড। আসুন, যারা নট প্রিভিলেজড, আমরা অল্প সংখ্যক মানুষ যারা প্রিভিলেজড আছি, চেষ্টা করি কিভাবে নট প্রিভিলেজদেরকে কিছুটা সহযোগিতা করতে, কিছুটা সাহায্য করতে, কিছুটা তাদের কষ্ট লাঘব করতে। আমি বিশ্বাস করি যে কথাগুলো, যে অনুরোধগুলো আপনাদের সামনে আমি করেছি, আমরা সকলে মিলে চেষ্টা করলে নিশ্চয়ই অবস্থার পরিবর্তন করতে সক্ষম হব। আপনারা সকলের সুস্বাস্থ্য, সকলের নিরাপত্তা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।